প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। সো আজকে ডিএনএ ক্লাসরুমের পক্ষ থেকে আমরা যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সব পরীক্ষায় এক্সামটিক প্রশ্ন এসে থাকে এবং বড় কোশ্চেন তো আসে, ছোট কোশ্চেন আসে, আবার এমসিকিউ প্রশ্ন আসে, আবার দেখা যায় ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপর মেডিকেল, সব জায়গায় কিন্তু এখানে প্রশ্ন এসে থাকে। সো যেটা শুরু করে দিই প্রথমে। প্রথমে আমরা কথা বলবো প্লাস্টিক নিয়ে। প্লাস্টিকটা কি? তো প্লাস্টিক হলো যে আমাদের যে একটা কোষ, এটা একটা কোষ, সেই কোষের মাঝখানে যে এই যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম, তো সেই সাইটোপ্লাজমের মাঝখানে অবস্থিত, সাইটোপ্লাজমের মাঝে অবস্থিত এটা দেখতে কি ডিম্বাকৃতি, ডিমের মতো ডিম্বাকৃতি হতে পারে বা ফিতাকৃতি বা সুতাকৃতি, যে সজীব বর্ণাধার অবস্থা। খেয়াল করবো সেটা, বিষয়টা হবে যে এটি সজীব অর্থাৎ জীবিত, আবার বর্ণাধার মানে সে হলো বর্ণধারণ করে। তাহলে কোষের মাঝখানে, বিশেষ করে উদ্ভিদ কোষের মাঝে অর্থাৎ সাইটোপ্লাজমে যে ডিম্বাকার, সূত্রাকার বা তারাপ্রাকৃতিক যে সজীব বর্ণাধার বস্তু দেখা যায়, ওইটাকে বলা হয় প্লাস্টিক। ঠিক আছে, আমি আবার বলছি, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মাঝখানে যে ডিম্বাকৃতির, তারপরে ফিতাকৃতির, তারকাকৃতির যে সজীব জীবিত বর্ণাধার যে বস্তু দেখা যায় সেটাকে বলে কি প্লাস্টিক। তো প্লাস্টিক হলো এই যে সাইটোপ্লাজমের মাঝখানে যত ধরনের অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু হলো প্লাস্টিক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, বিভিন্ন সময় পরীক্ষায় থাকে। তাহলে আমরা বলছি যে প্লাস্টিক হলো সাইটোপ্লাজমের যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণুটা হলো কি প্লাস্টিক। যদি কোনো কারণে প্রশ্নের অপশনে যদি প্লাস্টিক অপশন না থাকে, তো সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু ক্লোরোপ্লাস্ট। খেয়াল রাখবে। ওকে, তো এই প্লাস্টিক সর্বপ্রথম কে আবিষ্কার করছে? সো আবিষ্কার করছে সর্বপ্রথম হলো বিজ্ঞানী শিম্পার। 1883 সালে সেটি আবিষ্কার করে। 1830 সালে বিজ্ঞানী শিম্পার এটি আবিষ্কার করে। আমরা এটাকে মনে রাখার জন্য মনে করে বলতে পারি যে বিজ্ঞানী শিম্পাঞ্জি এই প্লাস্টিক আবিষ্কার করেছে। তো দেখা যায় আমার খাতায় আবার শিম্পাঞ্জি লিখে দিলাম, শিম্পার লিখে আর কি। তো 1830 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম এই যে সবুজ বর্ণের প্লাস্টিক সে আবিষ্কার করে। সে কোনটা করেছে? ক্লোরোপ্লাস্টিকই সে আবিষ্কার করেছে। তো যাই হোক, পরে আমি চলে যাচ্ছি। সো প্লাস্টিককে কিন্তু আমরা এই বিশেষ করে বর্ণের ভিত্তিতে তিন ধরনের ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম হলো লিউকোপ্লাস্ট, এক, দুই হলো ক্রোমোপ্লাস্ট, আর তিন হলো ক্লোরোপ্লাস্ট। আবার বলছি, প্লাস্টিককে তিন ভাগে ভাগ করা যায়। এক হলো লিউকোপ্লাস্ট, দুই হলো ক্রোমোপ্লাস্ট, আর তিন হলো ক্লোরোপ্লাস্ট। তো প্রথমে আমরা লিউকোপ্লাস্ট নিয়ে কিছু কথা বলে রাখি। লিউকোপ্লাস্ট কোন? লিউকোপ্লাস্ট হলো যে, আমি যদি লিউকোপ্লাস্ট শব্দটাকে ভাঙি তাহলে কি বলছি? লিউকোস শব্দ অর্থ হলো যে বর্ণহীন, আর প্লাস্ট শব্দ অর্থ হলো কি লিভিং থিং, অর্থাৎ জীবিত কোনো বস্তু। অর্থাৎ যে সকল জীবিত বস্তুতে কোনো ধরনের বর্ণ থাকে না সেগুলোকে বলা হয় কি লিউকোপ্লাস্ট। ওকে, তো যাই হোক, তো এই যে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট কোথায় থাকে? লিউকোপ্লাস্ট যে আমরা দেখেছি উদ্ভিদ আছে, উদ্ভিদের যে শিকড় আছে, শিকড় আমরা যখন ছোট ছোট একটা আম গাছ আমটা খেয়ে বাসার সাইডে রেখেছি, দেখা যাচ্ছে কয়েকদিন পরে ওই আম গাছ ওইখান থেকে ওই বীজটা থেকে একটা গাছ তুমি চিন্তা করলাম যে এই গাছটার তো দরকার নাই, এটাকে উঠে অন্য জায়গায় ফেলে দিই। তখন তুমি কি করো, এটাকে টান দিয়ে তুলে, তো টান দিয়ে তুলে আমরা কি দেখতে পাই? শিকড়ের নিচে একটা লম্বা একটা বীজের নিচে একটা লম্বা একটা শিকড় দেখা যায়। তো ওই শিকড়টা কিন্তু কালারটা কেমন? এটা কিন্তু সাদা, একদম ফ্যাকাশে সাদা বলবো না, একটা ফ্যাকাশে ধরনের। তো যাই হোক, তো ওই ওই যে ফ্যাকাশে হচ্ছে কেন হচ্ছে? কারণ হলো ওইখানে ওইটাই হলো লিউকোপ্লাস্ট। আর ওটা কেন লিউকোপ্লাস্ট বলা হচ্ছে? কারণ ওইখানে কিন্তু সূর্যের আলো একদমই পৌঁছায় না। তো যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেটাকে আমরা বলবো লিউকোপ্লাস্ট।
এখন যদি এরকম হয় যে আগে একটা কোনো একটা উদ্ভিদ সেখানে আসলে সূর্যের আলো পৌঁছাতো, এক সময় সেখানে আর সূর্যের আলো পৌঁছায় না, তো তখন সেটা কি হবে, ফ্যাকাশে হবে, তাই না? ফ্যানের শব্দ হচ্ছে না, ফ্যানটা ওকে। তো যেটা বলছিলাম, তো এরকম এক্সাম্পল কিন্তু অনেক অনেক আছে। যেমন মনে করো তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে দূর্বাঘাস, তাই না? তো দূর্বাঘাসকে মাঠে দূর্বাঘাস আছে, তো কোনো কারণে একটা ইট দিয়ে তাকে এরকম তারপর রেখে দেওয়া আছে। তো কিছুদিন পর যদি তুমি ইটটা উঠাও, দেখা যাবে যে ওই দূর্বাঘাসগুলো কিন্তু সবুজ না, ওগুলো কেমন একটা ফ্যাকাশে ধরনের কালার হয়ে গেছে। তো এই যে ফ্যাকাশে ধরনের কালার আমরা দেখতে পেলাম, এইটাই হলো কি মানে লিকোপ্লাস্ট। তো এখন যদি ওই ইটটা তুলে সরিয়ে ফেলে, পরে আবার যদি এখানে সূর্যের আলো পড়ে, তখন কিন্তু ওই লিকোপ্লাস্ট কিন্তু পুনরায় আবার কি ওই ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছি লিকোপ্লাস্টটা কি আর কি। তো এই লিকোপ্লাস্ট আবার খাদ্য সঞ্চয় করে ভিত্তি করে লিকোপ্লাস্ট আবার তিন রকম হয়ে থাকে, তার তিন ধরনের হয়ে থাকে। তো এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এমসিকিউর জন্য বিশেষ করে এসে থাকে, অথবা 2 মার্কের প্রশ্ন এসে থাকে আর কি, যে এই যে লিকোপ্লাস্টের যে বিষয়টা আর কি। সো তিন ধরনের হয়ে থাকে। তো কিসের ভিত্তিতে? খাদ্য সঞ্চয় করার ভিত্তিতে এই লিকোপ্লাস্ট তিন ধরনের হয়ে থাকে। সো কি কি? প্রথম হলো যে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কাদেরকে বলবো? যারা হলো শর্করাজাত খাদ্য, অর্থাৎ যে সকল লিকোপ্লাস্ট শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, ওদেরকে আমরা কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। এখন এগুলো মনে রাখার আবার একটা টেকনিক আমরা প্রয়োগ করতে পারি আর কি। সো আমরা একটু বলে নিই, তারপরে আমরা কিভাবে মনে রাখতে হবে সেটা দেখবো কি। সো 2 নাম্বার হলো ইলাইওপ্লাস্ট। সো ইলাইওপ্লাস্ট কোনগুলো? যারা হলো যে সকল লিকোপ্লাস্ট তেল বা চর্বিজাতীয় খাদ্য সঞ্চয় করে, ওদেরকে আমরা কি বলবো? ইলাইওপ্লাস্ট বলে। ওকে। আর 3 নাম্বার হলো অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট কোনগুলো? যে সকল লিকোপ্লাস্ট সঞ্চিত খাদ্য প্রোটিনকে সঞ্চয় করে রাখে, আমিষ জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখে, তাদেরকে বলে কি? অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্টের কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি? প্রোটিনোপ্লাস্ট। তো নিশ্চয়ই প্রোটিনোপ্লাস্ট হিসেবে তোমাদের সামনে কখন দিবে না, কারণ তোমরা প্রোটিনোপ্লাস্ট দিলে যদি দেয় তাহলে তোমরা বুঝে ফেলবে যে এটা তোমার প্রোটিন। সো এমসিকিউ দিলে কিন্তু এইভাবে দিবে যে অ্যালিউরোপ্লাস্টে কোন ধরনের খাদ্য সঞ্চয় করে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কি? আমিষ বা প্রোটিন। কিন্তু কখনো কিন্তু প্রোটিনোপ্লাস্ট না দেওয়ার সম্ভাবনাই বেশি আর কি, কারণ প্রোটিন দিয়ে কিন্তু বুঝে যাবে যেটাতে প্রোটিন আছে। তো যাই হোক, আমরা তিন ধরনের লিকোপ্লাস্ট দেখতে পেলাম। একটা হলো অ্যামাইলোপ্লাস্ট, দুই হলো ইলাইলোপ্লাস্ট, আর তিন হলো অ্যালিউরোপ্লাস্ট। ওকে। সো অ্যামাইলোপ্লাস্ট কি করে? অ্যামাইলোপ্লাস্ট হলো শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে। দুই, ইলাইলোপ্লাস্ট, এরা কি করে? তেল জাতীয় খাদ্য সঞ্চয় করে। তিন হলো অ্যালিউরোপ্লাস্ট, এরা হলো প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য সঞ্চয় করে। এখন এটা মনে রাখার বলতে একটু দেখি আমরা কিভাবে মনে রাখতে পারি। সো প্রথমে অ্যামাইলোপ্লাস্ট যে শব্দটা আর কি, আমরা কিন্তু জানি যে শর্করাজাত খাদ্যকে পরিপাককারী একটা এনজাইমের নাম হলো অ্যামাইলেজ এনজাইম। এনজাইম অ্যামাইলেজ। কাজ করি, এই জায়গাটা একটু মুছে দিই, আমাদের লেখালেখি করতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, মনে করেন আমরা একটা এনজাইমের নাম দিয়ে হলো অ্যামাইলেজ। অ্যামাইলেজ একটা এনজাইম। তো এই অ্যামাইলেজ এনজাইমটা আমরা কি করি? শর্করাজাত খাদ্যকে কিন্তু পরিপাক করতে সাহায্য করে। তো এই যে অ্যামাইলেজ শর্করাজাত খাদ্যকে পরিপাক করে, এটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে কিন্তু শিখে আসতেছি। এটা আমাদের পরিচিত শব্দ। ওইখানকার সাথে আমরা এটা একটু মিলাতে পারি যে এখানে অ্যামাইলেজ দিয়ে আমরা শর্করাজাত খাদ্য পরিপাক করি, আর এখানে অ্যামাইলোপ্লাস্ট আছে, তার মানে কি এটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? শর্করাজাত খাদ্য সঞ্চয় করে। স্যার এক গেল। অবশ্য 2 নম্বর ইলাইওপ্লাস্ট। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা ইলাইও একটা অয়েল অয়েল ভাব আছে, অয়েল তেল, যাই হোক একটা অয়েল অয়েল একটা ভাব আছে, ইলাইওপ্লাস্ট। সো এটা দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যে ইলাই যেটা হলো ইলাইওপ্লাস্ট, ওইটাকে আমরা কি বলবো? তেল বা চর্বিজাতীয় খাদ্যকে যারা সঞ্চয় করে, সেই সকল লিউকোপ্লাস্টকে আমরা কি বলবো? ইলাইওপ্লাস্ট। এটা গেল। সো এই দুটো যদি চলে যায় তাহলে বাকি গেল তো এইটা। তো এটা হলো অ্যালিউরোপ্লাস্ট। তো এটা আমরা এমনিতে মনে রাখবো। তাহলে আর বাকি থাকে কি? প্রোটিন বা আমিষ। তাহলে ওইটা হবে কি? অ্যালিউরোপ্লাস্ট হবে কি? প্রোটিন জাতীয় খাদ্যকে সঞ্চয়। তো আশা করি তোমাদের এই টেকনিকটা কাজে লাগবে। সো এবার আমরা চলে যাচ্ছি পরে আমি চলে যাচ্ছি আর কি। আমরা এখন কথা বলবো ক্রোমোপ্লাস্ট নিয়ে কথা বলবো। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট
ক্রোমোপ্লাস্ট। সো ক্রোমোপ্লাস্ট ইংলিশ শব্দটি এরকম, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। সো ক্রোম, ক্রোম শব্দের অর্থই কিন্তু রঙিন। প্লাস্ট মানে হলো কি আসলে জীবন বা জীবিত কোনো বস্তুকে বোঝানো হয়েছে, ঠিক আছে, জীবিত বস্তু বা জীবন যাই হোক। তারপর অর্থাৎ যে লিভিং থিংটা আছে, অর্থাৎ জীবিত বস্তুটা আছে, সেই জীবিত বস্তু যদি রঙিন হয় তাদেরকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। এক কথায় শেষ হয়ে গেছে। ক্রোম শব্দ থেকে রঙিন, অর্থাৎ যারা রং ধারণ করে এই ধরনের। যাই হোক, অর্থাৎ যে সকল সজীব বস্তু রং ধারণ করে তাদেরকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। তো এখানে ক্রোমোপ্লাস্ট বলতে আমরা স্পেসিফিক্যালি দুইটা জিনিসকে আমরা বেশি গুরুত্ব দেবো। কি দেবো? এক হলো ক্যারোটিন, ক্যারোটিন, একটা কি xanthophyll। তো এই ধরনের বর্ণকণিকা যদি থাকে, পিগমেন্ট বা বর্ণকণিকা থাকে, ক্রোমোপ্লাস্টে যদি ক্যারোটিন থাকে তাহলে তার জন্য যে রংটা হবে সেটা হলো কমলা লাল হবে। কেমন হবে? ক্যারোটিন থাকার জন্য কেমন হবে? কমলা লাল, কমলা লাল, ঠিক আছে। তো এইটাকে আমরা কমলা হিসেবে বেশিরভাগ মনে রাখবো আর কি। তো ক্যারোটিন থাকলে কেমন বর্ণ হবে? কমলা বর্ণ হবে আর কি। আচ্ছা, আর xanthophyll থাকলে কেমন হবে? xanthophyll থাকলে তোমার হবে হলুদ বর্ণের, হলুদ বর্ণ। অর্থাৎ ক্রোমোপ্লাস্টে যদি বর্ণধারক বস্তুটি যদি কি থাকে, রঞ্জক বস্তুটি যদি কি থাকে, ক্যারোটিন থাকে, তাহলে পিগমেন্ট যদি ক্যারোটিন থাকে তাহলে হবে কমলা লাল হবে, আর যদি পিগমেন্ট xanthophyll থাকে তাহলে কি হবে? হলুদ হবে। একদম ভালো করে এটা মনে রাখবা, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা এসে থাকে। ওকে, সো এটা খুবই ভালো করে মনে রাখবে সকলে। সো ক্যারোটিন কমলা লাল, আর হলো xanthophyll হলো হলুদ। তো এটাও আবার মনে রাখার একটা টেকনিক আছে। তো এটা আমার নিজস্বভাবে মনে রাখতে আমার জন্য সুবিধা হয়। তো তোমাদের আশা করি এটা খুব কাজে লাগবে। এখন দেখো, ক্যারোটিন, কতে ক্যারোটিন, কতে কমলা। তাহলে যেটা হলো ক্যারোটিন, তাহলে ক্যারোটিনের জন্য কেমন বর্ণ হবে? কমলা বর্ণ হবে। ওকে, মনে থাকবে? তো কি বললাম? কতে ক্যারোটিন, কতে কমলা। আরেকটা বলতে আছে এটা আচ্ছা, আমরা জানি কি যে ক্যারোট মানে কি? গাজর, আর গাজর তো দেখতে কেমন? কমলা। তাহলে গাজরের গায়ের রংটা হয় কমলা। তো ক্যারোটিন থেকে ক্যারোটিন, তাহলে ক্যারট হলো কমলা রঙের, সেখানে থেকে কি হবে? এই রংটা হবে কি? কমলা। এবং এটা কিন্তু পরীক্ষা আসে যে গাজরের মূলে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। কেমন ধরনের ক্রোমোপ্লাস্ট থাকে? সেগুলো কি? ক্যারোটিন থাকে। তাহলে গাজরের মূলে কি থাকে? ক্যারোটিন থাকে। এটা একদম ভালো করে মনে রাখবে। এটা পরীক্ষায় কিন্তু বিভিন্ন, তুমি কোনো না কোনো পরীক্ষা এটা পাবে, এটা একদম শিওর থাকবে। ঠিক আছে? তো এটা খুব ভালো করে মনে রাখবে আর কি। এবার সব জানতে কি, এটা একটু বিটঘুটে টাইপের, ভয় মনে রাখতে পারি। এই টেকনিকটা তাহলে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার জন্য খুব কাজে লাগছে। মানে আমি মনে রাখতে পারছি এই বুদ্ধি করে। সেটা হলো যে xanthophyll ল আছে, হলুদেও ল আছে। ঠিক আছে? বুঝলে বুঝ কথা, না বুঝলে ব্যাস করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো xanthophyll কি আছে? ল আছে। আর ক্যারোটিনে কি আছে? ল আছে। সরি, হলুদে কি আছে? ল আছে। তাহলে xanthophyll থাকলে কালার হবে কেমন? হলুদ হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো এই হলো বিষয়টা, ক্রোমোপ্লাস্টের বিষয়টা। অর্থাৎ রঙিন বর্ণাঢ্য বস্তু থাকলে তখন তাকে বলবো ক্রোমোপ্লাস্ট। আর এই ক্রোমোপ্লাস্টের যে পিগমেন্ট গুলো থাকে সেগুলো কি? ক্যারোটিন থাকে, xanthophyll থাকে। ক্যারোটিন থাকলে সেটা কমলা লাল হবে, আর xanthophyll থাকলে সেটা কি হবে? হলুদ হবে। তো আর এই যে ক্রোমোপ্লাস্ট, এগুলো আসলে কোথায় কোথায় থাকে সেটা একটা মাথায় রাখো। তুমি খেয়াল করো, একটা গাছের যদি চিন্তা করো, গাছের কোন কোন জায়গায় কালারফুল, মানে সবুজটা বাদ দেয়, ঠিক আছে? সবুজ বাদ দিয়ে একটু চিন্তা করে কোন কোন জায়গায় কালারফুল হয়। হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ নিশ্চয়ই তোমার বুঝতে পারছো বিষয়টা কি। এক হলো ফুল, তাই না? ফুলটা খুব কালারফুল হয়। মনে করো তোমাকে কেউ একদিন নিয়ে এসে গোলাপ ফুল দিচ্ছে, তো খুব সুন্দর একটি গোলাপ ফুল। তো
তো ওই গোলাপ ফুলের কালারটা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে ওইখানে কি আছে, এই ক্রোমোপ্লাস্ট আছে, এই জন্য কিন্তু এটা কালারটা আছে। তাহলে অত ধরনের ফুলের যে কালার আমরা দেখি সবগুলি কিন্তু ক্রোমোপ্লাস্ট থেকে আসছে। দুই নম্বর হচ্ছে চিন্তা করো যে আর কোথায় গাছের কোন জায়গাটা রঙিন হয়, সেটা হচ্ছে ফল, বিভিন্ন কালারে কিন্তু একটা ফল দেখতে, তাহলে ওই ফলটা কিন্তু রঙিন হচ্ছে এখানে এই ক্রোমোপ্লাস্ট থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও কি রঙিন হতে পারে, তোমরা মনে করো বিভিন্ন ধরনের ফলের বীজ খেয়েছো, মনে করো সিম বীজের কথাই বলি, সিম বীজ কালারফুল হয় না? হ্যাঁ, কালারফুল। তো ওই সিম বীজের ওই বীজের কালারটা কিন্তু এই ক্রোমোপ্লাস্ট থাকার কারণে কিন্তু এরকম হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি যে ক্রোমোপ্লাস্ট কোথা থেকে থাকে, ফুলে থাকতে পারে, ফলে থাকতে পারে, এমনকি বীজেও থাকতে পারে। এমনকি আরো কথা থাকতে পারে যে বললাম যে গাজরেও কিন্তু কি থাকতে পারে, এই ক্রোমোপ্লাস্ট থাকতে পারে, যে কারণে গাজর কি হয়, কমলা বর্ণ হয়ে থাকে। তো এই বিষয়। এখন ক্রোমোপ্লাস্টের কাজটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো যে আমরা জানি যে আমাদের এই যে চারপাশে যে বৃক্ষগুলো দেখি, তো এদের কিন্তু পরাগায়ন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো এক এক বৃক্ষ এক এক ধরনের পরাগায়ন হয়ে থাকে। কোনো বৃক্ষ হয়তো পাখি দ্বারা পরাগায়ন হয়, কোনো বৃক্ষ হয়তো বা কীট পতঙ্গ দ্বারা পরাগায়ন হয়, কোনো বৃক্ষে আবার পরাগায়ন হয় মনে করো মানুষের মাধ্যমে হতে পারে, বা বাতাসের মাধ্যমে পরাগায়ন হতে পারে, বিভিন্ন বিভিন্ন। তার মধ্যে খুবই মেজর একটা ভূমিকা হলো কি, যে কীট পতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগায়ন হয়। তো কীট পতঙ্গের মাধ্যমে যখন পরাগায়ন হয়, তার মানে কি একটা পতঙ্গ সে একটা ফুলে পড়লো, একটা পুরুষ ফুলে পড়লো, ওই পুরুষ ফুল থেকে আবার সে হলো আবার নারী ফুলে গেল, তো পুরুষ ফুল থেকে সে কি ক্যারি করে নিল, অর্থাৎ সে হলো ওখান থেকে তোমার হলো স্পাম তার পায়ে বা গায়ে কোথাও লেগে চলে গেল, এখন সে স্ত্রী ফুলে সে ওখানে বসছে, তখন ওখানে কি পরাগায়ন হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সো এই পরাগায়ন হতে সাহায্য করে, এবং এই যে কীটপতঙ্গ কিন্তু ওই যে কালারফুল ওই ফুল দেখে কিন্তু আকৃষ্ট হয় এবং সেখানে গিয়ে এসে বসে, সেখানে কিন্তু পরাগায়নটা খুব সহজ হয়। সো এই হলো মোটামুটি ব্যাপার। আমরা দুই ধরনের প্লাস্টিক নিয়ে কথা বললাম, একটা হলো লিকোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট। আশা করি তোমাদের খুব উপকার হয়েছে। তো এবার আসেন ফাইনাল যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্লোরোপ্লাস্ট। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসে যে ক্লোরোপ্লাস্টটা কি, সবুজ বর্ণের যদি কি থাকে তোমার বর্ণকণিকা থাকার কারণে যেটা হবে সেইগুলিকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ এখানে সবুজ বর্ণের আধিক্যতা থাকবে, অনেক বেশি করে। যদিও ক্লোরোপ্লাস্টে কি কি থাকতে পারে আমি দেখি কি ধরনের বর্ণকণিকা থাকতে পারে। কি কি থাকতে পারে, মনে করো ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, তারপরে ক্যারোটিন থাকবে, সবই কিন্তু এই ক্লোরোপ্লাস্টে থাকে। এখন আমাকে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, স্যার ক্লোরোফিল থাকলে না সবুজ হয়, বুঝলাম, কিন্তু এই যে ক্যারোটিন থেকে আসে, ঠিক আছে, এটা তো একটা প্রশ্ন, তাই না? তো এটা হলে তো কমলা হওয়ার কথা ছিল, এটা হলে তো হলুদ হওয়ার কথা ছিল, তা এখন তাহলে এর মাঝখানে আসলে ব্যাপারটা হলো যে এই যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি যে আছে, এটা ক্লোরোপ্লাস্টে এত পরিমাণ বেশি থাকে, প্রায় 99% ক্ষেত্রে এরা থাকে, আর সামান্য একটু পরিমাণ থেকে থাকে ক্যারোটিন এবং ক্যারোটিন, যে কারণে এটার খুব একটা ভূমিকা নেই। অর্থাৎ মনে করি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, মনে করি একটা বিশাল একটা বাগান আছে, বিশাল একটা বাগান, ঠিক আছে। তো ওই বাগানে সব শুধু আম গাছ আর আম গাছ আর আম গাছ আর আম গাছ, এখন ওর মাঝে হঠাৎ করে দেখে একটা কলা গাছ আছে, ঠিক আছে, তাহলে কি ওইটাকে আমরা আম বাগান বলবো নাকি কলা বাগান বলবো? নিশ্চয়ই আম বাগান বলবো। তো এইরকমই এই ক্যারোটিন আর জানতে দুইটা কলা গাছের মতো, বিশাল একটা আম বাগান, সেই আম বাগানের মধ্যে দুইটা কলা গাছ, তো এই দুইটা কলা গাছ দিয়ে আম বাগানের কোনো যায় আসে না, ঠিক আছে, ওটা আম বাগান থাকবে, ওটা কলা বাগান হবে না, ঠিক আছে, বা আম কলা বাগান হবে না, ওটা আম বাগানই করবে। তো এইভাবে কিন্তু এই ক্লোরোপ্লাস্টের পরিমাণ, অর্থাৎ ক্লোরোপ্লাস্টিক ক্লোরোফিল এ ক্লোরোফিল বি পরিমাণ অনেক বেশি থাকে। এই বেশি থাকার কারণে কি হয়, এটা সবুজ বর্ণ হয়ে থাকে। আমরা আগেই বলে রেখেছি যে বিজ্ঞানী শিম্পার তো 1883 সালে এটা আবিষ্কার করেন আর কি। আর প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কেমন হতে পারে, 30 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকতে পারে এরকম। তো যাই হোক, এটা সংখ্যা বলতে যেতে পারে। এই হলো মোটামুটি। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লোরোপ্লাস্টের কত করে। সো ক্লোরোপ্লাস্টের
তো ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনে বর্ণালী উদ্যোগ আমরা কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি। তো এইগুলো আমরা বলবো, এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা খুবই মনোযোগ সহকারে শুনবে। প্রয়োজনে তোমরা একেবারে খাতা কলম নিয়ে বসতে পারো এবং নোট করে নিতে পারো। এটা তোমাদের খুবই কাজে লাগবে কি, কারণ ক্লোরোপ্লাস্টের বর্ণনা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে। এখন এই বইতেই মনে করো আমি আবুল হাসান স্যারের বইটা ফলো করছি এই মুহূর্তে, তো তোমরা সেটা ফলো করবে করলে ভালো হবে আর কি। তো এখন ক্লোরোপ্লাস্টের মনে করো আবুল হাসানের বইতে যতটুকু লেখা আছে এটা যদি তুমি চিত্র আঁকানো চিহ্নিত করো, তারপরে তুমি যখন এটা আবার লিখবা, লিখে দেখো পুরো রচনা হয়ে গেছে। তো এত বড় কিন্তু তুমি লেখার সময় পাবে না, তোমাকে কিন্তু কনসাইজ করে লিখতে হবে। এটাই কিন্তু সহজ। তো এই জন্য কি করতে হবে তোমাকে, মানে কি পয়েন্টগুলো লিখতে হবে। কি পয়েন্টগুলো তুমি হয়তো বা খুঁজে পাওয়া তোমার জন্য একটু কষ্ট করতে পারে, তো ওইটা আবার আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো তুমি যে চাইলে কিন্তু খাতা কলম নিয়ে সামনে বসতে পারো, খাতা কলম নিয়ে একদম লিখে ফেলতে পারো। হ্যাঁ, তো সেটা তোমার জন্য ভালো হবে। সো চলো যাই, শুরু করে দিচ্ছি আর কি। তাহলে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। সো প্রথমে আমরা কথা বলবো হলো আবরণী ঝিল্লি নিয়ে কথা বলবো, ঠিক আছে। নাম্বার হলো আবরণী ঝিল্লি নিয়ে কথা বলবো। ওকে, সো আরেকটা কথা বলে রাখি, আমরা যখন এই গঠনটা করবো তোমরা কিন্তু এই চিত্রের দিকে ভালো করে খেয়াল করবে। চিত্রটা যদি ভালো করে পারো তাহলে কিন্তু অটোমেটিক তুমি এই বর্ণনাগুলো তুমি দিতে পারো। তো চিত্র দেখে দেখে আমরা কিন্তু বর্ণনা করবো। আমি বলার শেষে তুমি এইভাবে মাইন্ডসেট করে নাও যে স্যার বলবে, বলার সঙ্গে সঙ্গে আমি মাথায় ঢুকিয়ে নেবো, এবং স্যার আমি কিন্তু বারবার রিপিট করবো কথাগুলো, এবং তোমরা কিন্তু এই রিপিট শুনে শুনে কিন্তু এখনই মুখস্থ করে ফেলবো। মুখস্থ হয়ে যাবে আশা করি। তোমরা যদি একদম মনোযোগ দাও দেখবে যে এটা ক্লাস শেষে তোমরা কিন্তু একদম এটা একদম বলতে পারবো আশা করি। তো আরেকটা বিষয় হলো যে এতক্ষণ ধরে তুমি অনলাইনে ক্লাস করতে, ক্লাস করার পরে যদি এটা আবার বসে বসে মুখস্থ করতে হয় তাহলে আর বিষয়টা ক্লাস করতে, তাই না? তো আমার কাছে মনে হয় যে এটা এই যে আমি বলার সময় শুনেই তোমরা বারবার শুনবা এবং সেটা কি করবা আত্মস্থ করে এখানে, মানে আমার বলার শেষে তোমরা বলবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, শুরু করি। সো আমরা কথা বললাম যে সমস্ত ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট অর্থাৎ আমরা কি বলছি আবরণী ঝিল্লি। আবরণী ঝিল্লিকে আমরা এটাকে 1 নাম্বার পয়েন্ট করছি, এরকম 1 2 3 এরকম করে আমরা বর্ণনা করবো। তো 1 2 3 করে বললে হয় কি আমাদের এটা মনে থাকতে কি হয়, সুবিধা হয়, ঠিক আছে, মনে রাখতে সুবিধা হয়। যেমন সিম্পলি যদি বলি যে মোবাইল নাম্বার যে 11টা ডিজিট আছে তুমি যদি এক টানে সবগুলো বলতে হয় যে এত লক্ষ এত লক্ষ, তোমার জন্য কিন্তু মনে রাখা খুব কষ্ট। কিন্তু তুমি যদি বলো যে দুটো দুটো করে মনে রাখো, বা প্রথম অংশ এরকম মনে রাখলে 01720, এই অংশ কিন্তু অটোমেটিকই মনে থাকে তোমার যারা গ্রাম ফোন ইউজ করে 01720। তো এরপর মনে করো যে দুইটা দিলাম, বানিয়ে দিলাম মনে করো 772233। তো এইভাবে কিন্তু মনে রাখা কিন্তু সুবিধা। এখন কিন্তু সবগুলোকে একসাথে এগুলোকে কোনো গ্যাপ না দিয়ে একবার যদি বলতে বলি তাহলে তোমার জন্য কিন্তু মনে রাখা কষ্ট হবে। তার মানে কি আমি কোনো জিনিসকে যদি ভাগ ভাগ করে নেই তাহলে সেটা আমার মনে রাখতে কি হয়, সুবিধা হয়। তো এইখানে বর্ণনার সুবিধাতে আমরা কিন্তু ভাগ ভাগ করে নেব, এবং এখানে আমি 1 নাম্বার বলছি আবরণী ঝিল্লি, 1 2 3 এভাবে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা খাতে কি করবো। পরীক্ষা খাতে তুমি চাইলে এভাবে লিখতে পারো, আবার হচ্ছে মনে করবে না টানা লিখবো, টানা লিখতে পারো। কিন্তু এখন তুমি মনে রাখার সুবিধাতে কিভাবে করবে, এটাই আমার পরামর্শ। তো যাই হোক, চলে যাচ্ছি সামনের দিকে। প্রথম হলো আবরণী ঝিল্লি নিয়ে কথা বলবো। 1 সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তরী আবরণী দ্বারা কি থাকে, আবৃত থাকে। তো আমরা দেখতে পাচ্ছি কয়টা স্তর আছে, এই একটা স্তর, এই একটা স্তর। তো আমাদের কিন্তু বর্ণনা করার সময় কিন্তু আমরা বাইরের দিক থেকে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবো, এবং আমরা সিরিয়াল মেনটেন করে যাবো। সো প্রথমে বাইরের দিক থেকে তারপরে ভিতরের দিকে প্রবেশ করবো। ওকে, সো আমরা কি বললাম যে সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি 1 2 দুইটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা কি থাকে, আবৃত থাকে। আবার বলছি, 1 নাম্বার সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। ওকে, এবার 2 নাম্বার, এই ক্লোরোপ্লাস্টের যে এই মেমব্রেনটা, এই মেমব্রেনটা ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইডে তৈরি। আসলে হওয়ার কথা ছিল কি দিয়ে, এই যে ফসফোলিপিড দিয়ে গঠিত হতে ছিল, এর পরিবর্তে কি দিয়ে তৈরি হয়েছে, গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি হয়েছে। আমরা কি বললাম যে ক্লোরোপ্লাস্টের যে এই মেমব্রেনটা,
এটা ফসফোলিপিডের পরিবর্তে কি দিয়ে তৈরি হয়েছে? গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি হয়েছে। তাহলে 1 নাম্বার বললাম সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। 1 2 নাম্বার বললাম যে যে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। ওকে, 3 নাম্বার গেল। এবার 3 নাম্বার। সো অর্থাৎ 1 এর 3 1 এর 3 আমরা কি বলবো? যে সমস্ত ক্লোরোপ্লাস্ট আমরা কি দেখতে পাচ্ছি? 1 2 আর এইখানে একটা 3 তিনটি মেমব্রেন দ্বারা আবৃত এবং তিনটি মেমব্রেন দ্বারা আবৃত থাকে এবং কয়টি প্রকোষ্ঠ থাকে? একটা দুইটা এবং তিনটি প্রকোষ্ঠ নিয়ে এই অঙ্গনটা গঠিত হয়। সো বিষয়টা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমরা সমস্ত ক্লোরোপ্লাস্ট কয়টি মেমব্রেন আমি একটু মার্ক করে দিচ্ছি আর কি। এটা মনে করো 1 নাম্বার মেমব্রেন, এটা হলো 2 নাম্বার মেমব্রেন, আর এইখানে যেটা আছে এই যে থলের মতো অংশগুলো দেখতে পাচ্ছি না, এই যে একটা থলে, প্রত্যেকটা কিন্তু একটা থলে। সো এইগুলোকে বলা হয় থাইলাকয়েড বলা হয়। যদিও আমরা একটু পরে এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু এখন বলার সুবিধার্থে আমি কি বলে রাখতেছি, এটার নাম হলো থাইলাকয়েড। সো এইটা হলো 3 নাম্বার মেমব্রেন। ঠিক আছে, অর্থাৎ আমরা বললাম সমস্ত ক্লোরোপ্লাস্ট 3টি আবরণে আবৃত। তাহলে কয়টা আবরণ? একটা দুইটা আর এই হলো একটা, 3টা আবরণে আবৃত। আবার বলছি সমস্ত ক্লোরোপ্লাস্ট 1 2 3টি আবরণে আবৃত, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 প্রকোষ্ঠ কোনটা আমরা কি দেখি, আমরা ভিন্ন কয়েক দেখাই। সো মনে করো এইটা হলো একটা প্রকোষ্ঠ, এই জায়গাটা এইটুকু হলো, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আরেকটা প্রকোষ্ঠ, আর এর ভিতরে কি আছে? আরেকটা প্রকোষ্ঠ। তাহলে কয়টা প্রকোষ্ঠ হলো? 3টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত একটি ক্ষুদ্রাণু। ঠিক আছে, আবার বলি 3 নাম্বার সমস্ত ক্লোরোপ্লাস্ট 1 2 3 তিনটি আবরণে আবৃত 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গাণু। অর্থাৎ একটা প্রকোষ্ঠ, এই হলো 2টা প্রকোষ্ঠ আর এই হলো 3 নম্বর প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গাণু। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন এবারে সে 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলতেছি যে প্রথম মেমব্রেনটি হলো সবার বাইরের মেমব্রেন। আবার বলছি প্রথম মেমব্রেনটা হলো সবার একদম বাইরে যে মেমব্রেনটা সেই মেমব্রেনটা। ওকে, এর সাথে লিখবা যে দ্বিতীয় মেমব্রেনটি হলো প্রথম মেমব্রেনের নিচে অবস্থিত মেমব্রেন। তাহলে আমি কি বললাম? প্রথম মেমব্রেনটি হলো সবার বাইরের মেমব্রেন, দ্বিতীয় মেমব্রেনটি হলো কি প্রথম মেমব্রেনের নিচে অবস্থিত মেমব্রেন। এই মেমব্রেনের একটা নাম আছে, সেটা হলো ইনার মেমব্রেন। কি মেমব্রেন? ইনার মেমব্রেন। আবার বলছি প্রথম মেমব্রেন হলো সবার বাইরের মেমব্রেন, অর্থাৎ এটা। 2 নম্বর দ্বিতীয় মেমব্রেন হলো কি প্রথম মেমব্রেনের নিচের মেমব্রেন, একে বলা হয় কি ইনার মেমব্রেন। আর তৃতীয় মেমব্রেন হলো এই যে থলের মতো অংশ, এগুলোকে আমরা থাইলাকয়েড বলি, সেই থাইলাকয়েডের যে মেমব্রেন সেটা হলো কি তৃতীয় মেমব্রেন। ওকে, আবার বলছি প্রথম মেমব্রেন হলো সবার বাইরের মেমব্রেন, একটা বাইরেরটা। দ্বিতীয় মেমব্রেন হলো কি প্রথম মেমব্রেনের নিচের মেমব্রেন, এটাকে বলা হয় কি ইনার মেমব্রেন। আর তৃতীয় মেমব্রেন হলো কি থাইলাকয়েডের যে মেমব্রেন থাকে সেটা হলো কি তৃতীয় মেমব্রেন। ওকে, সো এর মাধ্যমে আমরা কিন্তু 1 নাম্বার অপশনটা শেষ হয়ে গেল, আবরণী ঝিল্লি শেষ হয়ে গেল। তো আবরণী ঝিল্লিকে আমি আবার রিপিট করছি। তো 1 নাম্বার পয়েন্ট সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। কয় স্তরী? এক স্তর, দুই স্তর, এক স্তর, দুই স্তর, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। 2 নাম্বার ক্লোরোপ্লাস্টের এই প্লাজমা মেমব্রেন ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। বুঝলো? এবার 3 নাম্বার সমস্ত ক্লোরোপ্লাস্ট 1 2 3 তিনটি আবরণে আবৃত, 1 2 আর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গাণু। ওকে, এবার 4 নাম্বার প্রথম মেমব্রেনটা হলো কি একদম বাইরের মেমব্রেন, এই মেমব্রেনটা হলো প্রথম মেমব্রেন। দ্বিতীয় মেমব্রেন হলো প্রথম মেমব্রেনের নিচের মেমব্রেন, অর্থাৎ এইটা, একে বলা হয় ইনার মেমব্রেন। আর তৃতীয় মেমব্রেন হলো কি এই থাইলাকয়েডের মেমব্রেন। কার মেমব্রেন? এই থাইলাকয়েড, অর্থাৎ থলিগুলোকে বলা হয় থাইলাকয়েড, এই থাইলাকয়েড। ওকে, এক শেষ হয়ে গেল। 2 নাম্বার পয়েন্ট, যেটা কি স্টোমা বা ম্যাট্রিক্স। শেষ 2 নাম্বার স্টোমা বা ম্যাট্রিক্স। ওকে, সো স্টোমা বা ম্যাট্রিক্স কি? আমরা বলবো আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ও কলয়েডাল ধর্মী পদার্থকে বলা হয় কি
স্টোমা বা ম্যাট্রিক্স। ওকে, এখানে দুটো শব্দ ইউজ করেছে, একটা পানিগ্রাহী, একটা কলাইডাল ধর্মী, দুটো শব্দ ব্যবহার করেছে। পানিগ্রাহী আর হলো কলাইডাল। ওকে, দুইটা শব্দ কিন্তু ব্যবহার করেছে। বলেছে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ও কলাইডাল ধর্মী পদার্থকে বলা হয় কি? ম্যাট্রিক্স বা স্টোমা। ওকে, সো এখানে দুটো শব্দ বললাম, একটা পানিগ্রাহী, তার মানে কি তারা পানি গ্রহণ করতে পারে, এক। দুই হলো কলাইডাল ধর্মী। কলাইডাল ধর্মী কারা? যে সকল পদার্থ পানি শোষণ করতে পারে ওই সকল পদার্থকে বলা হয় কি? কলাইডাল ধর্মী। তার মানে একই ধরনের কথা কিন্তু আসছে। তাহলে আমরা কি বললাম? স্টোমা বা ম্যাট্রিক্সে কি বললাম? যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলাইডাল ধর্মী পদার্থকে বলা হয় কি? তোমার স্টোমা বা ম্যাট্রিক্স। ওকে, এখন এই স্টোমাতে কি কি থাকতে পারে? স্টোমাতে হলো 70S রাইবোজোম থাকতে পারে, তারপর থাকতে পারে কি? অসমোফিলিক দানা, অসমোফিলিক দানা। তারপরে কি থাকতে পারে? ডিএনএ থাকতে পারে, তারপরে আরএনএ থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। আমরা কি দেখতে পারি? স্টোমাতে কি কি থাকতে পারে? এটা কিন্তু দুই নম্বর, অর্থাৎ দুইয়ের দুই। দুইয়ের আগে বললাম যে সমস্ত, অর্থাৎ আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলাইডাল ধর্মী পদার্থকে বলা কি? তোমার স্টোমা বা ম্যাট্রিক্স। দুইয়ের দিয়ে কি বললাম? এটিতে কি থাকে? 70S রাইবোজোম, তারপর অসমোফিলিক দানা, তারপরে কি? ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। এখন এটা তো বুঝতেই পারতেছো যে অসমোফিলিক দানা, 70S রাইবোজোম, এটা বুঝতে পারতেছো, আরএনএ বুঝতে পারতেছো, যে আরএনএ, যে ডিএনএ বুঝতে পারতেছো, এগুলো কি বুঝতে পারতেছো? এটাও একটা কনফিউশন থাকতে পারে, এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো অসমোফিলিক দানা কি? অর্থাৎ আমরা জানি যে তোমার হলো অভিস্রবণ, অভিস্রবণের ইংলিশ হলো অসমোসিস। তো ওইখান থেকে শব্দটা আসছে, অসমোসিস থেকে অসমোফিলিক দানা, অর্থাৎ যে সকল দানা ওই যে অসমোফিলিক, অসমোসিসের গুণ আছে, তারা পানি শোষণ করতে পারে, তাদেরকে বলে অসমোফিলিক দানা। এসব বুঝতে পারছো? তো এই হলো দুই নম্বর পয়েন্ট গুলো। দুই নম্বর পয়েন্টে আরেকবার বলছি যে সমস্ত ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলাইডাল ধর্মী পদার্থকে বলা কি? স্টোমা বা ম্যাট্রিক্স। আর স্টোমাতে কি খেয়ে থাকে? 70S রাইবোজোম, তারপরে অসমোফিলিক দানা, তারপরে ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। তো যাই হোক, দুই নম্বর পয়েন্ট আমাদের শেষ হয়ে গেল। এবার এসো তিন নম্বর পয়েন্ট, থাইলাকয়েড ও গ্রানাম। এই পয়েন্টটা বললেই মোটামুটি কিন্তু আমাদের শেষের দিকে হয়ে যাবে, পরের পয়েন্টগুলো খুব ছোট ছোট। সো থাইলাকয়েড ও গ্রানাম, এটাই আমরা কথা বলবো। সো প্রথম কথা হচ্ছে থাইলাকয়েডটা কি? আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লোরোপ্লাস্টের এই স্ট্রোমাতে, অর্থাৎ ম্যাট্রিক্সে, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স আমরা এক দিয়ে করে বলবো। তাহলে এক নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে অসংখ্য থলে আকৃতির গঠন দেখা যায়। তো এই প্রত্যেকটা কিন্তু একটা থলে, এটা একটা থলে, এটা একটা থলে, এটা একটা থলে, এটা প্রত্যেকটা থলে অসংখ্য থলে আকৃতির গঠন দেয়। এই থলে আকৃতির গঠনগুলোকে বলা হয় কি? থাইলাকয়েড। আবার বলছি, স্টোমা বা ম্যাট্রিক্সে, স্টোমা কোনটা? এই যে এই অংশটা, অর্থাৎ আবরণী ঝিল্লিতে আবৃত এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, যেটা এখানে হয় পানিগ্রাহী কলাইডাল ধর্মী, সেটা কি? স্টোমা। স্টোমাতে, স্টোমাতে আমরা কিন্তু সিরিয়াল আসছি, স্টোমাতে অসংখ্য এই যে থলে আকৃতির গঠন দেখা যায়, এদেরকে বলা হয় কি? থাইলাকয়েড। ওকে, তো এটা একটু মনে রাখতে বলতে আছে, থতে থলে, থতে থাইলাকয়েড। ওকে, আশা করি তোমাদের মনে থাকবে। আমরা কি বললাম? থতে থলে, থতে থাইলাকয়েড। আবার বলছি, স্টোমাতে অসংখ্য থলে আকৃতির গঠন দেখা যায়, এদের বলে কি? থাইলাকয়েড। ওকে, সো থাইলাকয়েড দুই নম্বর বলছি, থাইলাকয়েডের ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ একটা প্রকোষ্ঠ থাকে। এই যে ফাঁকা জায়গা, থাইলাকয়েডের ভিতরে কি আছে? ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোতে কি কি থাকে? এখানে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, তারপরে ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, এই ধরনের উপাদান কিন্তু এখানে বিদ্যমান থাকে। তাহলে এক নম্বর বললাম কি? স্টোমাতে অসংখ্য থলে আকৃতির গঠন দেখা যায়, এদেরকে থাইলাকয়েড বলে। দুই নম্বর হচ্ছে স্টোমার ভিতরে কি আছে? একটি প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠের মাঝখানে কি আছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এই ধরনের উপাদান বিদ্যমান থাকে। ওকে, এবার চলে যাচ্ছি তিনে। সেটা হলো যে এই থাইলাকয়েড গুলো কি করে? থাইলাকয়েড গুলো দেখো একটি আরেকটির উপর এভাবে বসে একটা কি গঠন করছে? স্তূপ হয়ে গেছে। তিন নম্বর কি বললাম?
থাইলাকয়েডগুলো একটি আরেকটির উপর বসে একটি স্তূপ গঠন করে, আর তখন এই পুরো স্তূপটাকে আমরা কি বলবো? গ্র্যানাম বলবো। কি বলবো? গ্র্যানাম। ওকে, আমরা কি বললাম? থাইলাকয়েড একটি আরেকটির উপর বসে একটি স্তূপ গঠন করে, এই স্তূপটাকে বলা হয় কি? গ্র্যানাম। এক বচনে বলে গ্র্যানাম, বহু বচনে বলা হয় গ্র্যানাম। ওকে, তো এইরকম গ্র্যানাম কয়টা থাকতে পারে সেটা হলো, সংখ্যাটা কত? 40 থেকে 60 সম্ভবত, 40 থেকে 60টি লিখে নিতে হবে। গ্রামের সংখ্যা হলো 40 থেকে 60। এরকম গ্রাম থাকে 40 থেকে 60টি এরকম গ্রাম থাকে। ওকে, সো বহু বচনের গ্রাম, এক বচনের গ্রাম বিদ্যমান থাকে। ঠিক আছে, তো আমি এই অংশটা আবারও বলছি আর কি। থাইলাকয়েডের গ্রাম এক নম্বর হলো যে স্টোমাতে অসংখ্য থলে আকৃতির গঠন দেখা যায়, এদেরকে বলা হয় কি? থাইলাকয়েড। আমরা বলছি থতে, থলে, থতে থাইলাকয়েড। এবার গিয়ে বললাম যে 2 নম্বর, যে এই স্টোমার থাইলাকয়েডের ভিতরে একটা প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠে কি কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এইসব থাকে। 3 নম্বরে বললাম যে থাইলাকয়েড গুলো একটি আরেকটির উপর বসে একটি স্তূপ গঠন করে, এদেরকে বলে কি? গ্রানাম। 4 নম্বর বললাম যে প্রতিটি ক্লোরোপ্লাস্টে এই গ্রানামের সংখ্যাগুলো কত? 40 থেকে 60টি এরকম কি থাকে? গ্রানাম থাকে। ওকে, তাহলে এটাও শেষ হয়ে গেল। থাইলাকয়েডের গ্রানাম শেষ। এবার আসলো পরের পয়েন্ট, স্টোমা ল্যামেলি। সো স্টোমা ল্যামেলিটা কি? আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি গ্রানাম। ওকে, সো পাশাপাশি দুটি গ্রানামের এই যে থাইলাকয়েড গুলো আছে, কিছু থাইলাকয়েড পাশাপাশি অবস্থিত গ্রানামের কিছু থাইলাকয়েড একটি সূক্ষ্ম নালী, এটা হলো সেই সূক্ষ্ম নালীটা, এই দেখতে পাচ্ছি, এই হলো সেই সূক্ষ্ম নালী, এই যে এটুকু, এই কিছু সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত থাকে, এই নালীটাকে বলে কি? স্টোমা ল্যামেলা। ওকে, এক বচনে বলা হয় ল্যামেলা, বহু বচনে বলা হয় ল্যামেলা। ওকে, আবার বলছি, পাশাপাশি অবস্থিত দুটি গ্রানাম এর থাইলাকয়েড গুলো, কিছু থাইলাকয়েড পাশাপাশি অবস্থিত দুটি গ্রানাম এর কিছু থাইলাকয়েড একটি সূক্ষ্ম নালী দ্বারা সংযুক্ত থাকে, ওই নালীর নাম হলো কি? স্টোমা ল্যামেলা। ওকে, এটাও শেষ। এবার হচ্ছে পরের পয়েন্টে চলে আসছে আর কি, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। কি বললাম? ফটোসিনথেটিক ইউনিট তার মানে কি? যে এককে ফটোসিনথেসিস হয়, তাই তো? এটিপি সিনথেসিস অর্থাৎ যেখানে এটিপি তৈরি হয়, সেটা এটিপি সিনথেসিস। তো আমরা কি বলবো? যে এই থাইলাকয়েড যে আছে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের কি আছে? ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান থাকে, এবং এছাড়া কি থাকে? এটিপি সিনথেসিস নামক কিছু বস্তু থাকে, যেখানে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তো সিম্পলি কথা, এখানে জটিলতার কোনো কারণ নেই। আসলে এইখানে কথা থাকে, আমরা যদি বড় করে দেখি আর কি। সো এই ক্লোরোপ্লাস্টের এই থাইলাকয়েড, আমি এখানে একটা থাইলাকয়েড চেম্বার মনে করে নিয়ে আসলাম, এটা একটা থাইলাকয়েড। সো থাইলাকয়েডের এই ভিতরের গায়ে, হ্যাঁ ভিতরের গায়ে এই মনে করে এটা হলো একটা ইউনিট, ঠিক আছে? এই একটা ইউনিট ফটোসিনথেটিক ইউনিট। আবার এখানে কি থাকে? এটিপি সিনথেসিস থাকে। তো আমরা কি বলতে পারি? যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের ভিতরের গায়ে কি থাকে? ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস থাকে, আর এটিপি সিনথেসিসের ভিতরে এটিপি তৈরি হয়। ওকে, এটাও শেষ। এবার শেষ পয়েন্টে, সেটা হলো যে ডিএনএ ও রাইবোজোম, এটা নিয়ে আমরা কথা বলবো। সো ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে তার নিজস্ব ডিএনএ ও এই যে লাল রঙ যেগুলো আছে সেগুলো রাইবোজোম থাকে। ওকে, আমরা কি বললাম? ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে কি থাকে? ডিএনএ ও কি থাকে? রাইবোজোম, তার নিজস্ব ডিএনএ ও রাইবোজোম বিদ্যমান থাকে। তো এর মাধ্যমে কিন্তু গঠন শেষ হয়ে গেল। তো এখন আমি পুরো গঠনটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবা, এরপর নিজেরা কিন্তু বলার চেষ্টা করবা, ঠিক আছে? আমি বলার পর তোমরা নিজেরা 2 মিনিট একটু দেখে নেবা, দেখার পরে তোমরা নিজেরাই কি আবার এটা বলবো, হ্যাঁ? বলে আমাকে জানাবো যে স্যার তোমরা কতটুকু বলতে পারছো, 100% বলতে পারছো নাকি 60% নাকি 70%, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবো, ঠিক আছে? তো যাই হোক, আমি বলছি একটু শুরু থেকে। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, প্রথমে আসে হলো আবরণী ঝিল্লি। আবরণী ঝিল্লি 1 নম্বর পয়েন্ট, সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দ্বিস্তরী, এই যে একটা স্তর, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা কি থাকে? আবৃত থাকে। ক্লোরোপ্লাস্টের মেমব্রেন ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড তৈরি,
2 গেল। 3 নাম্বার সমস্ত ক্লোরোপ্লাস্ট 1 2 3টি আবরণে আবৃত 1 2 এই 3টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত একটি অণু। আবার বলছি 3 নম্বরে সমস্ত ক্লোরোপ্লাস্ট 3টি আবরণে আবৃত 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গাণু। সো প্রথম মেমব্রেনটা হলো কি সবার বাইরের মেমব্রেন, একদম বাইরে যেটা আছে সেটা। দ্বিতীয় মেমব্রেন হলো কি এই প্রথম মেমব্রেনের নিচের মেমব্রেন হলো কি দ্বিতীয় মেমব্রেন, এটাকে বলা হয় কি ইনার মেমব্রেনও বলা হয়। এবার তৃতীয় মেমব্রেন হলো যে এই যে থাইলেকয়েডের যে মেমব্রেন সেটাকে বলে কি তৃতীয় মেমব্রেন। 1 নম্বর পয়েন্ট শেষ হলো। 2 নম্বর স্টোমা বা ম্যাট্রিক্স। আমরা বললাম যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী, অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশটা কিন্তু এই অংশগুলো আবরণী ঝিল্লি দ্বারা আবৃত এই অংশগুলো পানিগ্রাহী কলাইডধর্মী যে পদার্থ তাকে বলা হয় কি স্টোমা বা ম্যাট্রিক্স। এই স্টোমা থেকে কি থাকে? স্টোমাতে হলো 70s রাইবোজোম থাকে, তারপরে কি থাকে অসমোফিলিক দানা থাকে, তারপরে কি থাকে ডিএনএ থাকে, তারপরে কি থাকে আরএনএ থাকে। ওকে, সো এটাও শেষ হয়ে গেল। পরের পয়েন্ট থাইলেকয়েড ও গ্রানা। 1 নম্বর থাইলেকয়েড ও গ্রানামের 1 নম্বর পয়েন্ট সেটা হলো স্টোমাতে অসংখ্য থলে আকৃতির গঠন দেখা যায়, এইগুলোকে বলা হয় কি থাইলেকয়েড। আমরা বলছি যে থতে থাইলেকয়েড। 1 নম্বর গেল। 2 নম্বর এই থাইলেকয়েডের ভিতরে একটি কি থাকে প্রকোষ্ঠ থাকে, ফাঁকা জায়গা থাকে। তো এই প্রকোষ্ঠে কি কি বিদ্যমান থাকে সেগুলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি অবস্থান করে। 3 নম্বর থাইলেকয়েডগুলো একটির উপর আরেকটি বসে একটি স্তূপ গঠন করে, আর ওই স্তূপকে বলা হয় কি তখন গ্রানাম বলা হয়। এক বছরে গ্রানাম, বহু বছরে গ্রানাম। আর প্রতিটি ক্লোরোপ্লাস্টে এরকম গ্রানার সংখ্যা কত? 40 থেকে 60। ওকে, এটাও শেষ হয়ে গেল। এবার পরের পয়েন্ট স্টোমা ল্যামেলা বা স্টোমা ল্যামেলাম। সো আমরা বলবো যে পাশাপাশি অবস্থিত দুটি গ্রানাম কতগুলো থাইলেকয়েড, আবার বলছি পাশাপাশি অবস্থিত দুটি গ্রানাম এর কিছু থাইলেকয়েড একটি সূক্ষ্ম নালী দ্বারা কি থাকে যুক্ত থাকে, ওই নালীর নাম হলো কি স্টোমা ল্যামেলাম। এক বছরে ল্যামেলাম, বহু বছরে ল্যামেলি। ওকে, এটাও গেল। এবার আসো ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। আমরা বললাম ক্লোরোপ্লাস্টের থাইলেকয়েডের ভিতরের দিকে কি থাকে ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস থাকে। তো এটিপি সিনথেসিসে কি হয়? ওখানে হলো এটিপি তৈরি হয়। এবার চলে যাচ্ছি শেষ পয়েন্টে, সেটা হলো ডিএনএ ও রাইবোজোম। আমরা বললাম যে ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব ডিএনএ ও রাইবোজোম বিদ্যমান থাকে। তো এই হলো আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন বলা হয়ে গেল। তো এখন ক্লোরোপ্লাস্টের কাজও যে একটা বলে রাখি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে সরকারিতে খাদ্য তৈরি করতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। হ্যাঁ, তো আরো তারা হলো আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর কি। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তারা হলো খাদ্য সরকারিতে খাদ্য প্রস্তুত করে। এছাড়া যদি এরকম থাকে যে এডিপি থাকে, এডিপি কে তারা কিসে পরিণত করে এডিনোসিন ট্রাইফসফেটে তারা কি করতে পারে পরিণত করতে পারে। তো এই হলো আজকের ক্লাস, অনেক বড় একটা ক্লাস নিলাম। তো তোমরা যদি এরকম ক্লাস আরো চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে এই ধরনের ক্লাস আরো নেব কিনা। যদি বলো তাহলে আমরা এরকম বিস্তারিত আরো ক্লাস নিতে পারি। তো আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই এই ক্লাসটা তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানে হোক তোমরা শেয়ার করে দেবে, তাহলে তোমাদের যারা বন্ধুরা আছে তারাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারবে। তো যাই হোক, সকলকে শুভেচ্ছা জানিয়ে এই ডিএনএ ক্লাসরুমের পক্ষ থেকে শেষ করছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাথমিক বিদ্যা, বিসিএস সাধারণ শিক্ষা। আসসালামু আলাইকুম।